কষ্টের জীবন, খুবই কষ্ট। এছাড়া আমরা ছাড়া এই জিনিসটা কেউ বুঝে না, এই দুঃখের কথা কেউ বুঝে না। এক একটি সুতার গাঁথনি দিয়ে কিন্তু এই শাড়িটি তৈরি করা হয়েছে। রমণী কন্যা যেভাবে বোঝা যায়, অর্থাৎ সৌন্দর্যের যে প্রতীক, সেই প্রতীকের এক একটি সুতার গাঁথনি দিয়ে কিন্তু এই শাড়িটি তৈরি করা হয়েছে। রাজধানীর পার্শ্ববর্তী শিল্পনগরী টঙ্গী, আর এই টঙ্গীর 27-এর গুটি এলাকায় বেশ অনেক আগে থেকেই জনপ্রিয় হয়েছে বেনারসি পল্লী হিসাবে গ্রাম। এই গ্রামটি যদিও বলা হয় গুটে গ্রাম, তবে মানুষের মুখে এবং অনেকেই বলে আসছে এটি বেনারসি পল্লী গ্রাম। আর এই গ্রামটি আমার পিছিয়ে হয়তো দেখতে পাচ্ছেন, এটি তুরাগ নদীর পাশেই অবস্থিত। 1984 সাল থেকে এখানে আব্দুল গফফার নামে একজন, তিনি রাজধানী মিরপুর থেকে এই বেনারসি শাড়ি দেখে তিনি এসে প্রথমে এই ব্যবসাটি অর্থাৎ এই তাঁতকল দিয়ে চালু করেন। এরপর থেকে ক্রমান্বয়ে শুরু করে এখন পর্যন্ত প্রায় 300 তাঁতি তারা এই যে বংশ যে পরিক্রমার যে ব্যবসাটি এখনও ধরে রেখে আসছে। আমরা সেই গ্রামে এসেছি এবং এই গ্রামের প্রত্যেকটি পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারা কি অবস্থা আছে এবং এই কাজটি কিভাবে করছে এবং কিভাবে তারা টিকে রেখেছে সেই বিষয়ে কথা বলবো। এবং পাশাপাশি কথা বলবো এখানে যারা শ্রমিক রয়েছে, অর্থাৎ যারা তাঁতি রয়েছে, তাদের সাথে কথা বলবো এবং তাদের দুঃখ দুর্দশা তুলে আনার চেষ্টা করব আমাদের এই পর্বে। পুলিশ দর্শক, আমরা এখন চলে এসেছি জাকির হাজি নামে একজন তাঁতকলের এলাকায়। জাকির হাজির গত 4 মাস আগে মারা যাওয়ার পর এখন তার ছোট ভাই মানিক তিনি এই ব্যবসাটি পরিচালনা করছে এবং এখানে প্রায় 10 জন শ্রমিক তারা এই তাঁতকলটি টিকে রেখেছে। তো আমরা এই বিষয়টি দেখবো এবং তাদের সাথে কথা বলবো।
দর্শক, এই শাড়িটি মূলত এই এক একটি সুতা দিয়েই তৈরি করা হয়। এখানে 2 কালারের সুতা রয়েছে। যদি আমি একটু দেখাই, যদিও দেখা সম্ভব না, খুব চিকন। এই চিকন সুতা দিয়ে এটা হচ্ছে প্রাথমিক ধাপ। এই ধাপ থেকে শুরু করে এক একটি এমন ববিন, এই ববিনে মুজাদ করে, অর্থাৎ এখানে দিয়ে এই কলে আনা হয়। এই কলে আনার পর দুটি, এটা কি বলা হয় আপনাদের? মাখরু। মাখরু বলা হয় না? এই মাখরু এখান থেকে এখানে যায়। এটা কিভাবে যায়? এটা যে আপনাদের বাড়ি দিয়ে তাহলে বাড়ি দিতে যায় আর কি। অর্থাৎ এটা দিয়ে আর ওইটাতে পাঁচ করে পাটা। এটাতে পা দিয়ে হারা দেই। হ্যাঁ, এটাতে বাড়ি দেই। তাহলে বাড়ি দিলে এটা দুইটা থাকে, একটা ওই প্রান্তে একটা ওই প্রান্তে। তারপর এই সুতাগুলি যখন এখানে এসে কিভাবে এটা ডিজাইনটা হয়? ডিজাইন হয় আপনার উপরে মালা আছে, মালা থাকে। এটাকে মালা বলা হয়? মালা বলা হয়। মালাতে কিভাবে ডিজাইন করা থাকে এটা? এটা মনে করেন এটা ডাইস আছে, এই ডাইস দিয়ে আপনার আরো কারিগর আছে, কারিগর কাটতে দেয়। ও, এটা আরেকজন ডিজাইন করে কারিগরে পুত করে যে যে ইয়েগুলি আছে সেগুলি দিয়ে তারপর এখানে দেওয়া হয়। তারপরে এই একটা সুতার সমানে এই ডিজাইনটা তৈরি হয় না? ও, এটা সময় লাগে আনুমানিক কতক্ষণ? এটা মনে করেন সকালে 6টার সময় বললে রাতের 8টা-9টা বাজে। তার মানে কত ঘন্টা তাহলে? 17-18 ঘন্টা? না, মনে করেন 10-12 ঘন্টা। ও, আপনার জন্য 10-12 ঘন্টা। কেউ কেউ আবার 20 ঘন্টা লাগে, 18 ঘন্টা লাগে। না, আমরা 12 ঘন্টা লাগে আর কি। তো আপনাদের এখানে যারা আছেন 12 ঘন্টা? 12 ঘন্টা লাগে। ও আচ্ছা, ঠিক আছে। আর এখান থেকে কত টাকা করে মজুরি পান? 700 টাকা। একটা 700 টাকা করে। এরকম কি আছে যে এর বেশিও পান মজুরি? না, এর বেশি না, 700 টাকা করে না? আর এইগুলি কি বলা হয়? এগুলো আপনার যে সুতা, নাগা সুতা বলা হয় আর কি। নাগা সুতা? এটা কর সুতা আছে, কর সুতা দিয়ে ওটা মনে করেন ডিজাইন করছে এরা। এটারও কারিগর আছে আরেকজন। এটা কি অনেক যখন অন্য ডিজাইন আসবে তখন কি এইটাও চেঞ্জ করতে হবে? না, এটা স্থায়ী। এটা স্থায়ী। আর চেঞ্জ করতে হয় শুধু এই ডিজাইনটা? শুধু ডিজাইনটা। এক সময়, হ্যাঁ, মানে এটা লোকে যা ডিজাইন দেওয়া আছে মানে আরেকটা ডিজাইন না। এটা মনে করেন যে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে যে মালা আছে আপনি এটা বদলে অন্য মালা লাগাবেন, আপনি ডিজাইন ফাইলটা দেবেন। অর্থাৎ এই মলটে যেভাবে গাঁথাই করা আছে এটা একটা ডিজাইন, এই ডিজাইনটা এই শাড়ির জন্য। এই শাড়ির ডিজাইন যখন চেঞ্জ হবে, অর্থাৎ আপনার যে মালিক রয়েছে সে যদি চেঞ্জ করে তাহলে অন্য মালা দিতে হবে। আপনি আরেকটা ডিজাইন হলে এটি সম্ভব না। ভাই, আপনি কাজ করবেন আর কত করবেন? হ্যাঁ, কত সাথে কাজ করতে কি অবস্থা এখন? এখন বর্তমানে কি অবস্থা? এখনো বর্তমানে অবস্থা খুবই খারাপ। আমাদের ইন্ডিয়া থেকে শাড়ি আইসা আমাদের শাড়ি মান কমে গেছে গা। আমাদের শাড়ি অন চলে না মার্কেটে, তাই মানুষের দাম নাই, শাড়ি বেচতে পারে নাই। আপনার ইন্ডিয়ার থেকে ভালো ভালো শাড়ি আইলে আয়া পরে আয়া যে শাড়ি আপনার দূর আপনার এই 1200 টাকা 1000 টাকা বেচে, তখন আমরা একটা শাড়ি মজুরি করে আপনার 2000 টাকা, তাই মালিকে পুষে না ব্যবসা করে আসি। তাই আমরা পুষে না। এই যে কাপড় ডিজাইন করেন, একটা সুতো দিয়ে যে ডিজাইনটা হয়, যখন সুতোটা দেন, যখন ডিজাইন কেমন লাগে তখন? এখন তো আমার কাছে খুবই কষ্টই লাগে, আমার ভালোও লাগে এই আর কি। এই টাকা ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে, এখন তো ছাড়তে পারি না, অন্য কিছু করতেও পারি না। এটা ছাড়া অন্য কিছু বার করতে পারি না। তো এটা অনেক পরিশ্রম, অনেক কষ্ট। মানে এটা ছাড়তাম না তো আমার লোকে ভালো হইতো আর কি, বুঝছেন? তো অন্য কিছু করতে পারি না, ছাড়তে পারি না। এটারে ছেলে মেয়ে নিয়ে কেমন আছেন আপনি? ছেলে মেয়ে নিয়ে আছে মোটামুটি, আল্লাহ ভালোই রাখছে, ভালোই চলতাবি এটা নিয়ে আর কি। মোটামুটি আর কি, যেমন আয় করতে পারেন আর কি, যা কামায় টাকায় সমান করে আর কি, এই আর কি। এটি সবই থাকবো আপনার, শুধু এই মালাটি বলতে দর্শক, যে বিষয়টি জানছিলাম এই শ্রমিকের কাছ থেকে, অর্থাৎ এই যে বেনারসি যে শাড়িটি দেখেছি, এটা শুধু দেখে সুন্দর এবং উপভোগ করার বিষয় নয়, এখানে কিভাবে কত কষ্টে একজন শ্রমিক 10 থেকে 12 ঘন্টা থেকে শুরু করে প্রায় 20 ঘন্টা এক একটি শাড়ি লেগে যায়। এই সময়টুকু লাগে মূলত তার শ্রম এবং ডিজাইনের উপর। আমরা এখানে এসে জেনেছি এবং দেখেছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এই বেনারসি পল্লী যে 27-এর যে গুটিয়া, এই গুটিয়া তারা কিভাবে ধরে রেখেছে এবং কিভাবে উৎপাদন করছে এই শাড়ি। এর সুতার দাম বেশি, মজুরি বেশি,
লাভ হয় না, লোকের সংকট, এই জন্য এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। মাকরু। দর্শক বলে রাখি, এক একটি যে রেশম শাড়ি অর্থাৎ রেশমি শাড়ি, এই শাড়িতে যে বনে অর্থাৎ তাদের সময় লাগে 18 থেকে 20 ঘন্টার মতন। এর মধ্যে তাদের সাথে কথা বলে যে বিষয়ে জানছিলাম যে তারা দুটি সুতো দিয়ে অর্থাৎ 2 কালারের সুতো দিয়ে এক একটি শাড়ি উৎপাদন করা হয়। এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা বলছে শুধু এই দুটি সুতোই নয়, তাদের মনোযোগ, শ্রম, তাদের শরীরের যে ঘাম রয়েছে সেই ঘামের সমন্বয়ে 18 থেকে 20 ঘন্টার মধ্যে এক একটি শাড়ির রূপ ধারণ করে। এই শাড়িটি যখন তাদের সম্পূর্ণ করা হয় তখন তাদের মালিকের কাছে দিয়ে তাদের মজুরি নিয়ে থাকে এক একটি শাড়ির জন্য 700 থেকে 800 টাকা। আর এই টাকায় তারা বর্তমানে পরিস্থিতি খুব খারাপই অবস্থা চলছে, যে কারণে এখানকার যারা শ্রমিকরা তারা আমাদের কাছে জানিয়েছে এবং তারা বলছে যে শ্রম পায় সেই শ্রম দিয়ে তারা কোনো মতে তাদের পরিবার চলে থাকে, তাদের ছেলে মেয়ে নিয়ে কোনো মতে দিন কাটাচ্ছে। পেন কিন্তু খুব কম, খুব পেন কম। এটা কি তাঁতের কাজ? ও মাই গড, তাহলে এগুলি বসাইছে কিভাবে? যে এগুলি মিরপুরে বসায় লোক আছে, খুব সুন্দর মতো সেটা। তাঁতের একটা দেখি তো ভাই একটা। এটা তাতে নেই না, এটা একটু আবার অন্য ডিজাইন। এটা মানে জরিটা আছে না, ওটা হচ্ছে আমরা কালার দুইটা। আমি বসলাম বলো। হ্যাঁ, অবস্থা ভালো না। অবস্থা ভালো না, দেশে নটডাউন দেওয়া, আবার ইন্ডিয়াতে শাড়ি এই শাড়ির মান কমে গেছে গা, মালিককে শাড়ি বেচতে পারে না, বিল চিল ঠিক মতন দিতে পারে না। কল বদ্ধ হওয়ার কতই, কল আর চলতো না, বদ্ধ হয়ে যাবো, শাড়ি চলে না, ইন্ডিয়ান শাড়ি চলে। মনে আনন্দ লাগে, বিল ছিল ঠিক মতন হইলে মনে আনন্দ লাগে, নাইলে কিন্তু আনন্দ নাই। কেলি বউ ফুলা ফানো আসতে এগুলি ঠিক মতন আমরা করতে পারি না, এই দিতে পারে না। আঙ্গর বাড়িতে চলা খুব কষ্ট, মালিকে বেচতে পারলে না আঙ্গরে বিল ওকে করবো, মানে বেচতেই পারে না, মালিকে দিতে পারে না। আঙ্গ বাড়িতে হাহাকার, বাড়িতে চলে না।
বাংলা রাস্তা দিয়ে গিয়ে করেন প্রথমে এখানে যারা মহাজনরা রয়েছে তারা সুতাগুলি ক্রয় করে তারা এভাবে শ্রমিকদের মাধ্যমে রৌদ্রে বা তাপ দিয়ে শুকানো হয়। শুকিয়ে এখানে একটি চরকার মতো একটি মেশিন রয়েছে, সেখানে এক একটি ববিনে এই সুতাগুলি দিয়ে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়া হয় কলে। আর সেই কল থেকে এখানে যারা জামদানি শ্রমিকরা রয়েছে, যে শ্রমিকরা জামদানি কাপড় উৎপাদন করে, তাদের কাছে নেওয়ার পর এই এক একটি সুতা দিয়ে তৈরি করা হয় এক একটি শাড়ি। অর্থাৎ একটি শাড়ির জন্য তৈরি করা হয় 2 কালারের শাড়ি। একটি সুতা দিয়ে তৈরি করা হয় নকশা, আর অন্যটি শাড়ি তৈরি করা হয় মূল অংশে। ঠিক কোনোটায় 12 ঘন্টা, কোনোটা 17 থেকে 20 ঘন্টা তৈরি হয়ে যায় একটি বেনারসি শাড়ি। কি অবস্থা? আমি 20-30 বছর ধরে করতেছি। কি অবস্থা? এখন মোটামুটি লকডাউনের জন্য খারাপ। লকডাউনের আগে কিছু ভালো ছিল, এখন তো দেশের পরিস্থিতি করোনা ভাইরাসের জন্য শাড়ি বিক্রি করতে পারি না, মিরপুর যাইতে পারি না, সুতা আনতে পারি না, টাকার শর্ট, শ্রমিকের বেতন দিতে কষ্ট হইতেছে।
এখন চালাইলে খুবই কষ্ট হইতেছে। এটার দিকে সরকার যদি আমাদের দিকে একটু নজরদারি করতো তাহলে আমাদের একটু ভালো হইতো। আর এমনি দেখেন এই যে আমার টিনের ঘর করার মতন জমি নাই। যদি সরকার যদি আমাদের তাঁতিগ একটু জমি দিত, এই এলাকায় তো অনেক জমি খাস জমি আছে, আমাদের যারা তাঁত শিল্পে আছি ওদেরকে যদি একটু 2 কাঠা 3 কাঠা করে জমি দিত তাহলে আমরা তাঁত শিল্পটা ওইখানে নিয়ে একটা গড়টর করার মতন জায়গা আমাদের হইতো। এটা নিয়ে আপনারা একটু যদি দেখেন, সরকার যদি আমাদের একটু চিন্তা ভাবনা করে তাহলে এটা টিকে রাখা আমাদের পক্ষে, যদি আল্লাহ পাক একটু সহায়তা করে তাহলে সম্ভব। এটা কত সাল থেকে আপনি শুরু করছেন? এটা আমি 91 থেকে শুরু করছি। তখন কতটা ফল ছিল? তখন ছিল আমাদের 3টা তাঁত, 3টা। আস্তে আস্তে বাড়াইছে। হ্যাঁ, আমার 23টা তাঁত হয়েছিল, এখন 13টা তাঁত আছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন মোটামুটি ভালো আছি, কিন্তু এই যে লকডাউনের কারণে একটু পরিস্থিতি খারাপ বেশি। আপনার নাম? আব্দুল কাদির। এই টুকটাক শব্দে এই পুরো গুটিয়া এলাকাটি মাতিয়ে রাখতো এক সময়। কালের পরিক্রমায় এবং মহাজনদের অর্থনৈতিক অবনতি হওয়াতে অনেকটুকু এই ব্যবসাটা ছেড়ে যাচ্ছে অন্য পেশায়। কেউ বা দেশের বাইরে, কেউ বা কৃষিকাজে লিপ্ত হচ্ছে। কিন্তু এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা এই পেশা ছাড়তে পারছে না, বা ছেড়ে দিয়েও অন্য পেশায় লিপ্ত হচ্ছে না। কেন পারছে না বা করছে না সেটি তাদের কাছে কথা বলে শোনা গেছে যে তারা শুরু থেকে এই পেশা জড়িত হয়ে এখন অন্য পেশায় তারা পারছে না, এই জন্য অন্য পেশায় তাদের মনোযোগ নেই বা পারে না। আর যে কারণে তারা এই পেশায় সর্বশেষ অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় এই পেশায়। মহাজনদের অর্থনৈতিক দুর্বলতার কারণে তারাও সঠিক সময় বেতন পাচ্ছে না। আর যে কারণে এখানকার যারা শ্রমিকরা রয়েছে এই শ্রমিকদের অনেকটুকু কষ্টেই দিন কাটাচ্ছে।
কাপ করি এবং তো খুব পরিশ্রমের কাম। আজকে লকডাউনের লাগে আমরা উপাস তামলার সময় কিন্তু আমরা খাদ্য হয় না, খালি শুনিও সরকার অনুদান দেয়, আমরা ভাগ্য কিচ্ছু নাই, খালি শুনি হেডে কিচ্ছু নাই। আজকে তাঁত কল বন্ধ, মালিকে বেতন দিতে পারেন আমরা মিরপুর গেলে বন্ধ, মানে মালিক আছে আজকে কাম করো 20 তারিখবেলা টাকা দিব, মানে অন্য পারিও না এই কাম বাদে। এই কারণে আমরা আজকে এই দুর্ভাগ্য করে নিচ্ছি যে তাঁত সব এটা মা ওরা হাঁটুর বেঁচে আছে, কিছু কাজ হইতেছে না। কি করলে ভালো হবে? সরকার যদি কোনো উন্নতি চাইতো তাহলে আমরা খুব ভালো হইলে, সরকার তো আমরা চা না। ইন্ডিয়ান মাল আয়া সব বইরে যায় বাংলাদেশ। ইন্ডিয়ান মালটা কি হয়? ইন্ডিয়ান মালটা চকচক করে কম দাম, আমরা এটা মূল্য বেশি করে, আমরা তো সস্তায় বেচতে পারি না লস দিয়া, এই কারণে আমরা এই অবস্থা। আর কি সমস্যা? আর কি সমস্যা? এই দুই ভাই অনেক কারখানা বন্ধ, ঈদ কর্মী কেমনি কী কর্মী কেমনি শুনি সরকার বিকাশে টেয়া দেয়, কো আমরা কিচ্ছু পাই না। এবং তো খালি শুনতেছি এত লাখ এত কোটি মানুষের বিকাশে টাকা কথা কো আমরা কিচ্ছু নাই তো। দর্শক, আমরা এই পর্যন্ত এইখানকার যারা এই তাঁতি শিল্প বা তাঁতি শ্রমিকরা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তাছাড়াও অন্যদিকে এই পেশা যারা জড়িত ছিল, যারা এই পেশা অতিষ্ঠ হয়ে গেছে, অর্থাৎ তাদের মাসিক বা দৈনিক যে শ্রমিকের যে মুনাফা, অর্থাৎ যে শ্রমিকের যে তাদের যে বেতন টাকা, সেই টাকা না পাওয়ার কারণে অনেকে এই পেশা ছেড়ে দিয়েছে। আমরা এখন সেই পেশা যারা ছেড়ে দিয়েছে তাদের কি অবস্থা জানবো এবং তারা কোথায় আছে সেই বিষয়ে জানার চেষ্টা করব। তারা এখন কি করছে যারা ছেড়ে দিচ্ছে? তাদের কাছে ছেড়ে দিয়ে অনেক কৃষিকাজে তুলছে, কৃষিকাজ করতেছে, তাদের কাছে ছেড়ে দিয়ে অনেক করবো পেট বাঁচাই দিব। তারা এখন কোথায় কৃষিকাজ করতেছে? এই নামার এলাকায় নামার দেখতে পারবো একটু? দেখতে পারবেন। হ্যাঁ, একটু দেখবো, চলেন। রোল থাকবে। তারা যে কৃষিকাজ করতেছে, তারা কি এখন কৃষিকাজ করে অবস্থা কি মানে তাঁতির চেয়ে ভালো আছে নাকি কৃষিকাজ করতেছে এইটাই ভালো আছে? অনেক কি করবো ফেটে সময় থাকলে কৃষিকাজ করতে হইব, অনেক বেতন পাইতেছে না, কাজ করে মার্কেট চলতেছে না। তো এখন যে তারা যে কৃষিকাজ করতেছে বা তাঁতি যে কলগুলি ছিল, ওই কলগুলি কি অবস্থা? এই কলগুলো কিছু বইটা রয়েছে, কিছু চলতেছে, এই অবস্থা চলতেছে আর কি। কোনো সংস্থা বা কোনো সরকারি কোনো লোক এসে আসলে কি বলবেন, এই পেশাটা এত একটা সুন্দর একটা পেশা ছিল, আজকে ধ্বংসের দিকে। রোল থাকবে একটু দেখান তো একটু কোনটা কোনটা কি, ওই যে আর কৃষিকাজ করতে।
রোল থাকবে? হ্যাঁ ওকে ভাই কেমনে ও রে, এই যে এক একটি সুতো হবে না? হ্যাঁ এগুলো কাটিং হবে, কাটিং করে ওই সুতাটা ফালাই দিবে। ওর কেটে ফেলা দিবে না? আর শুধু ফোনটা থাকবে, এগুলো কাটতে ভালো দেয় শুধু শুধু ফোনটা থাকবে। আর পাতলা হইব শাড়িটা। তাই? ও না, খুব আরামদায়ক। রানিং থাকুক, অফ করে দেন একটু, রানিং অফ 5 দিয়ে রাখে নাকি? দর্শক, আমরা যে বিষয়টি খুব অবাক করা বিষয় সেটি হচ্ছে যে এখানে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মলটের মাধ্যমে গাঁথাই করা রয়েছে বিভিন্ন এক একটি যে ঘর, সেই ঘরটি কিন্তু এই যে বেনারসি যে শাড়িটি রয়েছে সেই শাড়িটির যে ডিজাইন, এই ডিজাইনটি কিন্তু এখান থেকেই আসা হয়। আর এখান থেকে যদি আমি একটু দেখাই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সুতা, লাইলেন যে সুতা রয়েছে সেই সুতার মাধ্যমে কিন্তু এখানে তাদের ম্যানুয়াল করা এখানে যন্ত্রপাতি রয়েছে, যন্ত্রপাতির মাধ্যমেই এই তাদের দুটি সুতার মাধ্যমে অর্থাৎ দুই কালারের দুটি সুতা দিয়ে কিন্তু এক একটি শাড়ি তৈরি করা হয়। তারা বলছে যে এক একটি সুতায় দুটি সুতায় একটি শাড়ি তৈরি করা হয়। মোট সময় লাগে তাদের প্রায় 18 থেকে 20 ঘন্টার মধ্যে একটি শাড়ি তৈরি করা হয়। সেখানে তারা পর্যাপ্ত পরিমাণে তাদের যে মজুরি রয়েছে সেই মজুরি না পাওয়ার কারণে তাদের কিন্তু এই পেশা ছেড়ে দেওয়ার মতোই রয়েছে। এখানকার যে শ্রমিক রয়েছে অর্থাৎ এই গুটিয়া এলাকার যে প্রায় 300 পরিবার যে শ্রমিক রয়েছে, শত শত শ্রমিক, এই শ্রমিকরা প্রায় ছেড়ে দেওয়ার পালা রয়েছে। এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন তাদের পায়ের যে তার শক্তি প্রয়োগ করছে, এই শক্তি প্রয়োগ করার পর কিন্তু এই যে সুতা দুটি এগুলিকে কী বলা হয়? মাখরু। এই মাখরির ভিতরে ববিন দেওয়া আছে সুতার, এই সুতার ববিনটা দুই পাশে দুটো আছে, এই টানে দুই পাশে যায় না, যাওয়ার পরেই একটা একটা সুতা তৈরি করা হয়, এক একটা সুতার তৈরি এই শাড়িটি তৈরি করা হয়। দর্শক, আমরা যে বিষয়টি জানছিলাম যে এই দুটি মাকরু থাকে একটি যে মেশিনে রয়েছে, এই দুটি মাকরুর মাধ্যমে দুটি ববিন থাকে দুই কালারের, এই দুই কালারের দুটি সুতাই এক একটি টানে তারা বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত হয়ে এই বেনারসি তৈরি হয় 20 থেকে 18 ঘন্টার মাধ্যমে। চলতে পারে না, এই কারণে কৃষিকাজে চলে গেছে। আমি দেখি আমি যাবো কৃষিকাজ মানে আপনার অতিষ্ঠ হয়ে গেছেন এই কাজে? ভালো লাগে। তাহলে কৃষিকাজ করে কি পারবেন মনে হয় আপনি এই শেষ বসে এসে? চলেন দেখি কৃষিকাজে কি অবস্থা, আসেন। এখান থেকে এলো, এখান থেকে এলো, আমি একটু থাকবো, তারপর দিবি। টোল আছে? আমি এখন যেখানে আছি এটা গুটিয়ার শেষ প্রান্ত এলাকা। আমার পার্শ্ববর্তী যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা জেলার সাভার আশুলিয়া। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা এক সময় এই তাঁতি শিল্পে অনেকটুকু সহযোগিতা করতো বা তাদের সহায়তায় তৈরি হতো এক একটা শাড়ি। সেই শাড়ি লস এবং লোসকানের কারণে আজকে তারা এই কৃষিকাজে অনেকটুকু মনোযোগ দিয়েছে এবং এই কৃষিকাজ থেকে তারা তাদের পরিবার এবং পরিজনদেরকে বাঁচানোর জন্য অনেকটুকু চেষ্টা করছে। পরে আরো রোল থাকবে কিন্তু দূর থেকে আর দূরে যান, সবার যেন আসে। দর্শক, এই বেনারসি যে শাড়ি, এই শাড়ি পরার যে কি একটা আমেজ, সেই আমেজটি বোঝার জন্য আজকে আমরা এই শাড়িটি পরছি এবং আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে এখানকার যে শ্রমিক রয়েছে তারা। আমরা দেখবো এভাবেই না, এভাবেই, হ্যাঁ অর্থাৎ এভাবেই, হ্যাঁ হয়েছে।
এভাবে না চলে না ওকে অর্থাৎ একটি বউ কিভাবে তার এই বেনারসি শাড়িটি দিয়ে তাকে বউয়ের অর্থাৎ পূর্ণাঙ্গ একটি রমণী কন্যা যেভাবে বোঝা যায় অর্থাৎ সৌন্দর্যের যে প্রতীক সেই প্রতীকের এক একটি সুতার গাঁথনি দিয়ে কিন্তু এই শাড়িটি তৈরি করা হয়েছে। আর এই শাড়িটি যখন ধরা হয় বা পরা হয় তখন বোঝা যায় যে এই শাড়িটি কতটুকু সৌন্দর্য এবং কতটুকু আরামদায়ক। অর্থাৎ আমরা ট্রায়াল দিয়েছি আজকে শুধু এটি বোঝার জন্য যে এই শাড়িটির কত চাহিদা বা কতটুকু মন কেড়ে নেয় সেটার জন্যই। আসলিটা সরাই দেন। দর্শক, এটি হচ্ছে বেনারসি পল্লীর প্রথম ধাপ। এখান থেকে সুতা এক একটি ববিনে দিয়ে ববিন বড়া হয়। ববিন বড়ে সেক্ষেত্রে তারা যে তাঁতকল রয়েছে সেই তাঁতকলে নিয়ে যাওয়া হয়। এই ববিনগুলো হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন, এই ববিন থেকে যখন এই খালি থাকে ববিনটি, এই ববিনটি যখন খালি থাকে এই খালি ববিনেই এই সুতা রয়েছে, এই সুতাগুলি এইভাবে ভরে তারা এই যে কল রয়েছে তাঁতকল, সেই তাঁতকলে দিয়ে এক একটি শাড়ি তৈরি করা হয়। পাশাপাশি কথা বলবো কর্তৃপক্ষের সাথে। তাদের অর্থনৈতিক থেকে শুরু করে পৃষ্ঠপোষকতা হলে তারা যদি এই পেশাটি তারা আরও উন্নতি বা ঐতিহ্য ধরে রাখতে পারে, সে বিষয়ে আমরা কথা বলবো একজন কর্তৃপক্ষের সাথে। আমাদের এই ব্যবসাটা পূর্বপুরুষ থেকে আমরা করে আসছি, তবে এটা আমার বাবা করেছে, এখন বাবার পরবর্তী আমরা আসছি, আমরা নেক্সট জেনারেশন যারা আছি তারা করতেছি। তো এটা আমাদের পূর্বপুরুষ থেকে এই আগে ছিল তানসি নাম, তানসি কাতান, তো এখন বিভিন্ন ধরনের কাতান শাড়ি নাম হয়েছে। তো আমরা এগুলো এখন বাজারজাত করতেছি নিজেরা। মিরপুরে আছে, বগুড়াতে আছে, বিভিন্ন জায়গায় আছে, আমরা বাজারজাত করি। তো এই হলো আমাদের ব্যবসার ইয়ে। এটা যে শুরু করছেন বা আপনার বাবার তো গল্প শুনছেন যে এটা শুরু করছেন, কত সাল থেকে শুরু করছেন আর কীভাবে উৎসটা পাইছেন যে অনেক বিক্রি ভালো টাকা আসে এরকম? এটা 1992 সাল থেকে আমাদের এখানে প্রচলিত গুটিয়াতে। তো আমার আব্বু এখানে যা আসছে, ওনারা 71-এর পরে 72-এ আসছে এই এলাকাতে। আসার পরে এটা আপনার তৎকালীন পাকিস্তান পিরিয়ড ছিল মনে হয়, আমি সঠিক তো জানি না। তারপরে নেক্সট আমার আব্বু, আমার চাচারা বা এলাকার গণ্যমান্য যারা আছে, অনেক লোক আছে এই ব্যবসাটা করে আসতেছে আর কি। সেই সুবাদে আমরা করতেছি এখন ব্যবসাটা। তৎকালীন সময় এই গুটি এলাকা অর্থাৎ 27-এর যে গুটি এলাকায় কেমন জমজমট ছিল আর কেমন সাউন্ড ছিল তখন? অনেক সাউন্ড ছিল, প্রত্যেকটা বাড়িতেই এই তানসি কল ছিল, আর যেই ঠকঠকানি শব্দ জানেন সেই শব্দটা ছিল। তো এখন একটু কমে গেছে, কয়েকটা বাড়িতে আছে। তবে আমাদেরকে যদি সরকার প্রণোদনা দিত বা সাহায্য সহযোগিতা করতো তাহলে আমরা হয়তো এটা আরও জিনিসটা ধরে রাখতে পারবো, কিন্তু এখন মনে হয় আর পারতেছি না আর কি, মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। ওই যে আমেজটা ছিল
যে ঠকঠকানি যে একটা আমেজ, অর্থাৎ এই পুরো গ্রামে জি কতগুলি পরিবার ছিল? প্রত্যেকটা ঘরে ঘরে ছিল আনুমানিক কয় হাজার হইব? কয় হাজার হবে না, আমাদের 300 ফ্যামিলি ছিল হয়তো এই এলাকাতে। এখন কমে গেছে, এখন হয়তো আছে 10-15টা ফ্যামিলি আছে, আর বাকিগুলো আস্তে আস্তে মানে সরে গেছে ব্যবসা থেকে, লস প্রজেক্ট। এই জন্য এই লক্স প্রজেক্টের কারণটা কি মূলত? কারণটা এই ব্যবসাটা সবাই করতে পারে না, এটা অনেক পরিশ্রম। আমার ভাইয়েরা করতেছে অনেক পরিশ্রম করে, আমরা দেখতেছি। এই প্রতি শুক্রবার আমরা আমাদের সাপ্তাহিক একটা বাজার মিরপুরে, ওইখানে নিয়ে যায় শাড়িগুলো। আমরা ভোর রাতে ওইখানে নিয়ে যাই, ওনাদেরকে পৌঁছে দিই। ওইখান থেকে ভোর রাতে যাওয়ার পরে ওইখানে মার্কেটিং হয় সকালে 6টার মধ্যে। বিভিন্ন দোকানে, মিরপুরের যে বেনারসি পল্লী আছে ওই শাড়ি দোকানগুলো, বিভিন্ন দোকানে দোকানে আমরা এই শাড়িগুলা মানে দিয়ে থাকি। তারপর সাপ্তাহিক ওনারা একটা বিল দেয়, ওই বিলটা নিয়ে আমরা পরবর্তীতে এই শ্রমিকদেরকে দিই। আর আগে অনেক শ্রমিক ছিল, এই জন্য অনেক লোক ছিল। এখন এই পেশাটা থেকে আস্তে আস্তে লোক সরে যাচ্ছে। মানে আপনার এখানে পেশাটাতে আপনার আগে যে একটা মানে জাঁকজমট ছিল, সেই জাঁকজমটটা এখন নেই। এই জন্য মানুষের আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছে আর কি। এই যে আস্থা হারাইছে বা এটা থেকে দূরে সরে যেতেছে, মূল কারণটা কি? সুতার দাম বেশি, না বিক্রি করতে পারতেছে, না শ্রমিকের চাহিদা বেশি, নাকি শ্রমিকের সুতার দাম এখন তো অবশ্যই বেশি, আর শ্রমিক সংকট আমাদের। আর বিশেষ করে এই ব্যবসাটা করতে অনেক টাকার প্রয়োজন হয়, সবাই মানে ব্যবসাটা করতে পারতেছে না। আগে যেরকম কম ছিল, একটা শাড়ির দাম ছিল 300 টাকা, আমার আব্বারা বিক্রি করতো 150 টাকা 200 টাকা। এখন আমরা একটা বিক্রি করি 1000 টাকা 1500 টাকা 2000 টাকা 3000 টাকা বিক্রি করি। আবার বিভিন্ন ধরনের আরও উন্নত শাড়ি আছে, যেটা মান যতটুকু ততটুকুই বিক্রি হয় আর কি। এই যে 2000 টাকা বা 3000 টাকা বিক্রি করেন, এখন তো 3000 টাকা আছে, তাহলে তো বিক্রি তো ঠিকই দামে, ভালো দামে পাচ্ছেন, তাহলে শ্রমিক কেন থাকতেছে না? এটাতে আপনার সুতার কস্টিং প্লাস আপনার এই শ্রমিক কস্টিং দিয়ে রং করাতে হয়, তারপরে এটাকে অন্য আরেক জায়গায় যে আপনার ইয়ে করতে হয়, এই যে এটাকে সুতা দিয়ে আরেকটা বোয়াতে ভরতে হয়, তারপরে নলি ভরতে হয়, মানে বিভিন্ন আদার্স খরচ গিয়ে দেখা যায় যে একটা শাড়িতে অনেক কস্টিং পড়ে যায়। আনুমানিক কেমন খরচ পড়ে? এটা আমি তো হিসাব করি নাই, হয়তো দেখলে বলা যাবে আর কি। কেমন হতে পারে যে একটা শাড়ি 3000 টাকা বিক্রি করেন, সেক্ষেত্রে 2000 টাকা 1500 টাকা শাড়িতে হয়তো আপনার 1000 টাকা 1200 টাকার মতো খরচ চলে আসে। তারপরে এটা আপনার আমাদেরকে নিয়ে যেতে হয় মিরপুরে, ওইখানে প্রসেসিং করতে হয়, প্রসেসিং করে আবার বিক্রি করতে হয়, ওইখানে আবার খরচ আছে। এই যে আপনাদের গুটিয়াতে প্রায় অধিকাংশ 300 বাড়িতে এগুলি ছিল, যে তাদের মেশিনগুলি তো এখন প্রায় নষ্ট বা ধ্বংস হয়ে গেছে। না, ওই মেশিনগুলা পর্যায়ক্রম যাদের ছিল তারা আস্তে আস্তে বিক্রি করে দিয়েছে বিভিন্ন এলাকাতে, যেমন নরসন্দিতে কিছু বিক্রি করে দিয়েছে। ওইখানে লোক এখনও আসে মাঝে মধ্যে ওইগুলো নেওয়ার জন্য, যন্ত্রগুলো নেওয়ার জন্য আসে, কিনে নিয়ে ওইখানে আবার ওরা ওই ফার্লম বা বিভিন্ন রকমের মেশিনে ইউজ করতেছে আর কি আমাদের এই যন্ত্রগুলো নিয়ে। যাদের এই ব্যবসা ছিল তারা এখন কি করতেছে? তারা বিভিন্ন পেশায় জড়িত হয়ে গেছে, কেউ ব্যবসা করে, কেউ দোকানপাট করতেছে, কেউ কৃষিকাজ করতেছে, কেউ আবার আপনার মনে করেন চাকরি করতেছে, কেউ বিদেশ চলে গেছে এরকম। আর যারা আগে আমার আব্বাদের সাথে বা চাচাদের সাথে ব্যবসা করতো, তারা হয়তো কেউ মারা গেছে, বা তাদের যারা আছে তারা হয়তো এই জিনিসটা ভালো লাগে না, করে না, এই আর কি। আপনি তো এই ব্যবসাটা মোটামুটি বেশ সময় দিচ্ছেন, কি বুঝতেছেন এটা? আমার মূলত আমার বড় ভাই এটাতে সময় দিচ্ছে, হালিম। তা উনি এখন আজকে আমাদের এখানে নাই, উনি মার্কেটে চলে গেছে। আমরা দেখাশোনা করতেছি, মোটামুটি এখানে অনেক পরিশ্রম ভাই করতেছি, দেখতেছি ছোটো থেকেই অনেক পরিশ্রম করে এখনও পর্যন্ত ধরে রেখেছে এটা ব্যবসাটা। তো চিন্তাভাবনা আছে উনি আরও ধরে রাখার, যদি এটা থাকে যতদিন ততদিন থাকবে আশা করি আর কি আমাদের বাড়িতে। এই যে আপনি এই শিল্পটা চালাচ্ছেন বা শিল্পটা ধরে রাখছেন, এতে কি মনে করেন সরকার কোনো সহযোগিতা বা কোনো এনজিও সংস্থা সহযোগিতা? না, আমাদেরকে এখনও এই ধরনের কোনো সহযোগিতা আমরা পাইনি, বা আমাদেরকে এখনও কেউ এসে এই ধরনের কোনো সাহায্য সহযোগিতা করবে এটাও বলেনি, বা আমরাও কখনো যাইনি। এটাও সত্য কথা, যেটা আমরাও কখনো আমাদের কাছে যাইনি। তো যদি আমাদের কাছে আসে বা আমাদেরকে বলে, আমরা অবশ্যই উৎসাহিত হব এবং যাব।
এই ব্যবসায় কেন্দ্র করে আপনি আরও ডেভেলপ করার জন্য কোন কোন দেশে গেছেন? শ্রমিক কাজ করে, আর এই শ্রমিকদের সাথে আপনার কেমন সম্পর্ক? ইনশাল্লাহ আমাদের বাড়িতে আছে শ্রমিক 8-10 জন আছে এখন। তো ওনাদেরকে আমরা এখানে, ওনারা থাকে, আমাদের ফ্যামিলি থাকে বাসায়, অনেকে এলাকার, অনেকে বাহিরের শ্রমিক। ওরা কাজ করে, আমরা চেষ্টা করি তাদের সাথে ভালোভাবে চলার জন্য, ওনারাও চেষ্টা করে আমাদের সাথে ভালোভাবে চলার জন্য। আর আমরা সবসময় ওনাদেরকে কাজ করার সাথে সাথে পেমেন্ট দিয়ে দিই, এই জন্য উৎসাহভাবে আমাদের এখানে কাজ করে এই আর কি। এটা ভবিষ্যৎ পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? অবশ্যই, যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব বড় ভাইয়ের পাশে থেকে ব্যবসাটা চালিয়ে যাওয়ার জন্য। যদি বড় ভাই কখনো মনে করেন আমাদেরকে দিয়ে যায়, আমরা করব। আপনার নাম কি? আমার নাম আতাউর রহমান। পাড়া দিলে আবার ডিজাইনটা উপরে থেকে উঠলে পরে আমরা মাকুটায় হাতে বাড়ি দিলে পরে ওইটা আপনার আপ ডাউন করে। সুতার যে মুভিংটা সেটা সুতাটা আপনার আপ ডাউন করে, সুতাটা নলিটা মাকুটা বড়ি বললে পরে আপনার এটা ভিতরে দিই, দেওয়ার পরে আপনার বাড়ি দিলে মাকু আপ ডাউন করে, পাড়া দিই, বাড়ি দিই। এইভাবেই জিনিসটা সারাদিন এইভাবেই পরিশ্রম করে কাজটা করতে হয়। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে আপনার এক একটা সুতা সংযুক্ত হয়েই পুরো শাড়িটা তৈরি করে। হ্যাঁ, এই সুতা এই যে গিট্টুদা দিয়া জোড়া দিয়া কতক্ষণ পরে শেষ হয়, 5 মিনিট বা 4 মিনিট এরকম যাওয়ার পরে আবার শেষ হয়, পরে আবার নলিটা এটা মেয়েদের মাকুটা মেয়েদের লাগায় আবার শুরু করি কাজটা। এইভাবেই আর কি সারাদিন করতে হয় আর কি, অনেক পরিশ্রম কাজটা। তার মানে কি এটা বুঝাচ্ছেন যে আপনার শরীরের প্রত্যেকটা গামের যে শক্তি বা যে ইয়েটা, সে প্রত্যেকটা গামের ফসল হচ্ছে এক একটা সুতা দিয়ে এক একটা শাড়ি। একটা শাড়ি। এই বিষয়ে আমাকে বলেন তো একটু সুন্দর করে। এটা আপনার সারাদিন বড়াই যে গাম পড়তাছে, অনেক পরিশ্রম এইগুলো আর কি। আপনার সারার যে বডিটা আছে, মানে জয়েন্ট একটা আপনার ক্যালসিয়াম যা আছে এইগুলা আপনার ক্ষয় হইতেই থাকে, মানে হাড় ক্ষয়ে যা। এইভাবে আপনার দিনটা অনেক দিন ভাবে এইভাবে কাজটা করলে মানুষের লাইফই শেষ হয়ে যায়। এমনি 15-20 বছর করলে অন্য কোনো কাজই করতে পারে না। এটা এই কাজ যারা করে, ক্ষেতের কাম করতে পারতো না, বা অন্য কোনো কাজেই এটা ছাড়া করতে পারে না। কেন এটা? ওই যে সব কিছু আপনার ক্যালসিয়াম বা বিভিন্ন শরীরের ক্ষতি হয়ে যায়, ক্ষতি হয়ে গেলে রোদের মধ্যে কাজ করতে পারে না, এরকম আর কি। প্রথমে শিখছি, কাজটা শিখতে অনেক সময়ের দরকার, প্রায় 4 থেকে 5 মাস সময় লাগে কাজটা শিখতে। তখন আমি কাজটা শিখছি প্রায় 20 বছর, ওইটা 20 বছর রানিং চলে। তখন 20 বছর ধরে আমার কাজের এই বয়স, আর এই কাজটাতে করতেছি, কিন্তু আমরা কোনো আগাইতে পারি না বা আমাদের কোনো আয় উন্নতি নাই। যে কাজ করি সেই খালি চলে যাইতে পারি, এটুকুই, আর কোনো আয় উন্নতি করতে পারি না। বা এই যে এত বছর ধরে কাজ করতেছি, মালিক তাইকে কোনো কিছু সহযোগিতা পাই না বা কোনো কিছু না। এই দেখা যাইতেছে মাসে 7-8-10 হাজার টাকা কাজ করলে ফ্যামিলি নিয়ে চলে যাইতে পারি, আর কোনো কিছু করতে। এখন ডেঙ্গু কাপড় বানাই, যেটা কাতান শাড়ি বলে আর কি, ওইগুলা বিয়ার শাড়ি। একটা শাড়ি বানাইতে কতক্ষণ লাগতে পারে? একটা শাড়ি বানাইতে একদিনে হয় না, বেশি লাগে। সপ্তাহ 5টা-6টা শাড়ি বানানো যায় প্রতি সপ্তাহ। এক একটা শাড়িতে আপনি কত টাকা করে মজুরি পান? প্রত্যেক শাড়িতে এখন একটা শাড়িতে 700 টাকা মজুরি দেয়, 700 টাকা মজুরি দেয়, কিন্তু খরচ বেশি। আপনার কাজটা কি? আমার কাজটা হলো শাড়ির কাজ, হাতে পায়ে, ওইভাবে সারাদিন করতে হয়। মানে কোনো জিরানি যায় না বা কোনো আমরা কোনো পাই না এটার কাছে, কিন্তু করণই লাগে। এই যে শাড়িটা যে বানান, অর্থাৎ এইভাবে না? জি জি। এইভাবে যে বানান, এটা কি বলে? হাতে দেখেন তো কি বলে এটা? এটাকে চিক্কা রশি বলে। রশি এভাবে আমরা চিক্কা রশি বলি। চিক্কা রশি? জি, চিক্কা রশি। তো যখন যে মাঝে মাঝে সুতা যে ছিঁড়ে যায়, তখন কিভাবে এটা করেন? সুতা ছিঁড়ে যায়, সুতা ছিঁড়ে গেলেও
আমাদের সহজ, সুতাটা লইতে সহজ। পিছন দিয়া দুইটা জোয়া থাকে, মানে বাঁশের দুইটা কাঠি থাকে, ওইটার মধ্যে সুতা বাজে, তারপরে আমরা এর থেকে একটু লম্বা হইলে নিতে পারি। এই যে সুতা কয়টা লাগে, মানে কয় স্টাইলে লাগে একটা জামদানি শাড়ি তৈরি করতে? এটা লাগে দুই স্টাইলে লাগে। একটা হলো জরি সুতা, যেটা বলে গোল্ডেন সুতা আর কি, আর একটা বলে পলিস্টার। দুই সুতা লাগে। দুই সুতা? জি। এই সুতাগুলি কোনটা কোনভাবে আসে, কিভাবে চেঞ্জ করেন, একটু বিস্তারিত বলেন, মানে টোটাল বিস্তারিত বলেন, কেমনে কোনটা করেন? প্রথম ওটা একটা মেশিন আছে উপরে, জ্যাকেট যেটা বলে জ্যাকেট। তখন এই জ্যাকেট এটা পা দিয়া এমনি পা দিয়া জুড়ে নিচ দিলে তখন উপরের থেকে একটা এমন আছে, গুণা আছে, ডাঙ্গি। এই ডাঙ্গি এইভাবে উঠে, তখন উঠলে নিচে সুতা আছে, এই সুতার মাঝে এমন একটা আংটা থাকলে তারপরে মাঝে একটা পাক হয়ে যায়, এটা দিয়ে মাকু যে সুতাটা আর কি, কাপড়ের সুতা আসে আবার যায়। এই যে দুইটা কালার চেঞ্জ করে যে ফুল যে উঠে, যে কাপড় যে ফুল উঠান, এই ফুল উঠান এটা কিভাবে কাপড়ের সুতাগুলি চেঞ্জ করেন? এই ফুল উঠে আপনার ডাঙ্গি যে আছে, এই ডাঙ্গির মাধ্যমে মালা আছে, মালা যেটা নাকি এই যে কাঠ দিয়া মালা হয়, এই মালা থেকে আপনার এই ডিজাইনগুলা উঠে আসে। তারপরে ডিজাইনগুলো উঠে আসে, তারপরে আমাদের কাজ আমরা চালাইতেই থাকি। এইভাবে দেখা যায় যে সকাল থেকে ধরলে হয় রাতের সকাল 6টা বাজে ধরলে শাড়িটা হয়তো রাতে 9টা 10টা বাজে কমপ্লিট হয় বা হয় না, এমন আর কি একটা শাড়ি তৈরি করতে। এই যে টুংটাং করে শব্দ করেন, এত বছর যাবে কাজ করছেন, কানে বা এরকম কোনো শব্দ হয় না, সমস্যা হয় না? না, কানে সমস্যা হয় না, তবে হাতে আর পায়ে সমস্যা হয়। অনেক বছর ধরে কাজ করতেছি, তখন দেখা যাইতেছে হঠাৎ করে পায়ের মাঝে কেমন ব্যথা লাগে। এখন কি করব, কিন্তু কাজ ওইটা শিখছি, ওইটাই করতে হয়, এছাড়া আর অন্য কাজ তো আমরা করতে পারি না, এটাই করতে হয়। অন্য কাজে গেলেও আমাদের কোনো করার মতো নাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলালউদ্দিন। যে শাড়ি এক সময়ে না হলে নারীদের বিয়ার যে আমেজ সেটি হতো না, বা বরপক্ষ থেকে এই শাড়ি না হলে তার বিয়ার পূর্ণাঙ্গ যেটা রূপ পেত না, সেই কাতান শাড়ির গল্প শুনতে এবং শোনাতে আমরা এসেছি গাজীপুরের টঙ্গী 27-এর গুটিয়া এলাকায়। এক সময় এই এলাকার অর্থাৎ এই গ্রামে প্রায় 300 ঘরে, অর্থাৎ তাদের নিজ ঘরে এই কল ছিল, এবং এই কলের মাধ্যমে তারা এই জামদানি যে শাড়ি রয়েছে সেই দাড়ি এখানে উৎপাদন করা হতো। পাশাপাশি এই শাড়ির পাশাপাশি তারা নিজেই এই এলাকার যে শ্রমিক বা মালিক বা মহাজন যারা ছিল, তাদের এই পেশাটি পেশা এবং জীবিকার একমাত্র উপার্জন ছিল। কালের পরিক্রমায় এটি প্রায় ধ্বংসের দিকে। আর যারা এই ব্যবসাটি এখনও টিকিয়ে রয়েছে, তারা বংশমর্যাদার জন্য বা বংশের একটি মান ধরে রাখার জন্য তারা বলছে বিভিন্ন সংস্থা বা পৃষ্ঠপোষকতার জন্য এখনও তারা রূপ দেখতে পাচ্ছে না উন্নতির দিকে, যে কারণে তারা দিন দিন এই পেশাটি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমরা কথা বলবো এই পেশা যারা জড়িত রয়েছে এবং যারা এই পেশায় উৎপাদনের শ্রমিক হিসেবে আছে তাদের সাথে, এবং কথা বলবো এখানকার দায়িত্বরত কোনো সংস্থার সাথে, যেন তারা কোনো পৃষ্ঠপোষকতা বা অর্থনৈতিক বা এমন ধরনের কোনো সাপোর্ট পেলে যেন তারা আগের মতো সেই জামদানি বা যে রেশমি শাড়ি রয়েছে সেটি যেন